অবসরের কথাবাসরের ৩৫তম পর্বের এই অধিবেশনে আপনাদের সবাইকে স্বাগত। আমরা বাংলা তথা বাঙালির প্রাচীন ইতিহাস নিয়ে কয়েকটি পর্ব ধরে আলোচনা করে চলেছি। আমরা গত পর্বে বলছিলাম যে মৌর্য সাম্রাজ্য বা মৌর্য যুগ তারও আগে উত্তরবঙ্গে যে অঞ্চলটি আমরা পাই বরেন্দ্রভূমি, সেখানে ধীরে ধীরে একটা আর্য উপনিবেশ গড়ে উঠেছে, সেটা আমরা দেখছি। আর খ্রিস্টীয় চতুর্থ পঞ্চম যে শতাব্দী, সেখানেও এই মৌর্য যুগের পরে যে গুপ্ত যুগ এসেছে, সেই গুপ্ত যুগের শাসনকালে বাংলাদেশে আর্য ভাষীদের একটা প্রতিষ্ঠা আমরা সেখানে দেখেছি। নিশ্চয়ই আপনাদের মনে আছে, গত পর্বে আমরা বলেছি আর্যরা বিশেষভাবে তারা এই বাংলা তথা পূর্ব ভারতের সাথে বিবাহ সূত্রে সম্বন্ধিত হবার একটা বাসনা তারা প্রকট করেছেন এবং তাদের সেই ইচ্ছেটা তারা নানাভাবে জানিয়েছিল এবং পরবর্তী সময়ে দেখেছি বিবাহ সূত্রে বা অন্যান্য সূত্রে সেখানে আর্য ভাষাভাষীরা এই পূর্ব ভারতে চলে এসেছে। অর্থাৎ পূর্ব ভারত সম্পর্কে আর্যদের যে একটা বিতৃষ্ণা ছিল সেটা কেটে গিয়েছে। প্রথমে ছিল তাদের একটা অসূয়া, তারপরে একটা বিতৃষ্ণা। অসূয়াটা তাদের হয়েছিল, তারা এই অঞ্চলটাকে ঠিক দখল করতে পারছিল না, তার থেকে তাদের একটা অসূয়া থেকে একটা বিতৃষ্ণা, এবং তারপরে তারা তাদের কৌশল পরিবর্তিত করলেন। কৌশলটাকে পরিবর্তিত করে তারা বিবাহ সূত্রে আবদ্ধ হয়ে এই পূর্ব ভারত তথা বাংলায় প্রবেশ করেন এবং এদের এই প্রবেশটা মৌর্য সাম্রাজ্যের সময় থেকে গুপ্ত যুগের মধ্যে খুব ব্যাপকভাবে ঘটে গেছে। এবং এই গুপ্ত যুগে আমরা দেখছি পশ্চিম থেকে বেশ কিছু পশ্চিমা ব্রাহ্মণদেরকে এনে এখানে জমি জায়গা দিয়ে তাদেরকে এখানে বসানো হলো এবং তাদের সাথে এই পূর্ব ভারত তথা বাংলার একটা বিবাহ, শুধু তো তারা এসে বসলেন না, তারা এখানে বিবাহ করলেন, বিয়ে থাও করলেন, সন্তানাদি জন্মও দিলেন এবং এই একটা ব্রাহ্মণ্য ধারা পশ্চিমা ব্রাহ্মণদের সূত্রে এই বাংলা তথা পূর্ব ভারতে গড়ে উঠল। এটা আমরা বিশেষভাবে লক্ষ্য করছি এবং বিশেষ করে এখানে আমরা বেশ কিছু প্রত্নলিপি পাচ্ছি। তার থেকে ইতিহাসের এই বাংলা এবং বাঙালির প্রাচীন ইতিহাসের একটা সূত্র, একটা বেশ শক্তিশালী সূত্র, একটা দৃঢ় সূত্র আমরা সেখান থেকে পাচ্ছি। অনুমান ভিত্তিক নয়, প্রত্নলিপি থেকে আমরা একটা দৃঢ় সূত্র, একটা বেশ ভালো সূত্র আমরা এখান থেকে পাচ্ছি। এই জায়গায় আমরা দেখছি যে কথা আমরা প্রথম পর্বে বলেছি, দ্বিতীয় পর্বে বলছি, আবারও এই পর্বে বলছি, এই সমুদ্রগুপ্তের সময় দিগ্বিজয়ে তিনি বাংলাদেশে এসেছিলেন। গুপ্ত সাম্রাজ্যের সমুদ্রগুপ্ত, তিনি দিগ্বিজয়ের সময় এই বাংলাদেশে এসেছিলেন এবং সেখানে রঘুর দিগ্বিজয় যে প্রসঙ্গ, সেটি কালিদাস আসলে সমুদ্রগুপ্তের দিগ্বিজয়ের কাহিনীকেই তিনি উল্লেখ করেছেন, সে কথা তো আমরা বলেছি। এবং কালিদাসের রচনা থেকেই, সেই রঘুবংশ থেকেই আমরা সেটা জানতে পারি যে বঙ্গ বা বাংলাদেশের এই দক্ষিণ এবং দক্ষিণ পূর্বের যে নিম্ন অঞ্চল অর্থাৎ বঙ্গ অঞ্চল, যে বঙ্গ অঞ্চল অর্থাৎ যে জলাভূমির কথা আমরা বলেছি, সেই জলাভূমির যে নৌবাহিনী বিখ্যাত ছিল, সেই নৌবাহিনীর কাছে বেশ যথেষ্টভাবে বেগ পেয়েছিলেন সমুদ্রগুপ্ত এবং
কালিদাস তার রচনার মধ্যে এই বাঙালিদের এই জয়ের কথা বলেছেন, নৌ সাধন উদ্যত, নৌ সাধনোদ্যত। এটি কালিদাসের রচনার মধ্যেই আমরা পাচ্ছি। তিনি এই নৌ সাধনোদ্যত বাঙালিদেরকে জয় করতে সমুদ্রগুপ্তকে যথেষ্ট বেগ পেতে হয়েছিল, এবং সম্ভবত সেখানে পরবর্তী সময়ে গুপ্ত সাম্রাজ্যের একটা প্রবেশ ঘটে, এবং পরবর্তী সময়ে আমরা দেখেছি যে শুম্ভ এবং কামরূপ প্রথম গুপ্ত সাম্রাজ্য জয় করতে সমর্থ হয়েছিল। পরবর্তীকালে পাল এবং সেন যুগ, বাংলার যে পাল বংশ এবং সেন বংশ প্রতিষ্ঠা হয়, তখন কেবলমাত্র নৌবাহিনী একটির উপর নির্ভর করেনি, তখন চতুরঙ্গ বাহিনী অর্থাৎ স্থল, জল, পদাতিক এবং হস্তি অর্থাৎ ঘোড়া, এইটাকে চারটেকে মিলিয়ে বলা হতো চতুরঙ্গ। জলবাহিনী, স্থলবাহিনী মানে পদাতিক বাহিনী, হ্যাঁ, তারপরে ঘোড়া করে একটা হাতিতে করে, এই নিয়ে চতুরঙ্গ বাহিনী, রথ, ঘোড়া, হাতি, পদাতিক এবং নৌবাহিনী, এই মিলিয়ে হচ্ছে চতুরঙ্গ। এই চতুরঙ্গ অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছিল পরবর্তী পাল এবং সেন যুগে। যাক, সেটা পরের ইতিহাস, সেটা কথা আসবো না। আমরা এই গুপ্ত সাম্রাজ্যের কথা বলছি। গুপ্ত সাম্রাজ্যের অনেকটা শেষের দিকে, প্রায় গুপ্ত সাম্রাজ্য দীর্ঘ সময় ধরে ভারতবর্ষ শাসন করেছে। ষষ্ঠ শতকের প্রথম ভাগে গুপ্ত সাম্রাজ্যের পতন আরম্ভ হয়েছিল, ষষ্ঠ শতকের শেষে। এবং এটা জানা কথা, যখন একটা খুব বড় সাম্রাজ্য ভেঙে পড়ে, যেটা আমরা আরেকটি আলোচনায় করেছিলাম, সেই মোগলদের ইতিহাস যখন আমরা একটা বিশেষ আলোচনার পর্বে আপনাদেরকে আমরা মোগল সাম্রাজ্যের পতনের কথা বলেছি, সে শঙ্করাচার্যের, যে তিনি কিভাবে ভারতবর্ষের স্বাধীনতা যুদ্ধে শঙ্করাচার্যের অবদান, সেই প্রসঙ্গে আমরা অওধ অর্থাৎ অযোধ্যার কথা বলেছি। অর্থাৎ তখন মুঘল সাম্রাজ্য ভেঙে পড়ছে অরঙ্গজেবের পর। তখন আপনারা লক্ষ্য করবেন সেখানে অওধ নিজেকে স্বাধীন ঘোষণা করেছেন, মোগলরা দুর্বল হয়ে যাচ্ছে, মারাঠারা নিজেদেরকে স্বাধীন ঘোষণা করছেন, অন্যদিক থেকে আফগানরা চলে আসছে, অন্যান্য যে সমস্ত রাজারা রয়েছেন তারা নিজেদেরকে স্বাধীন ঘোষণা করে ফেলছে, রাজপুতরা নিজেদেরকে স্বাধীন ঘোষণা করে ফেলছে। এরকম একটা অবস্থার মধ্যে ঠিক এরকমই একটা ঘটনা আমরা আরও আগে যখন আমরা দেখলাম সেখানে গুপ্ত সাম্রাজ্য পতন ঘটছে, সেটা মোটামুটি ষষ্ঠ শতকের প্রথম দিকে। সেই সময় থেকে, অর্থাৎ গুপ্ত সাম্রাজ্যের পতন সারা ষষ্ঠ শতক ধরেই ঘটেছে, তার শেষ দিকটায় অনেক রাজারাই নিজেদেরকে স্বাধীন বলে ঘোষণা করে ফেলেন। এবং আমাদের এই বাংলার যে পরিচয় সেখানে রয়েছে না, এই যে অঙ্গবঙ্গ কলিঙ্গ বা অন্য আরেকটি ভাগ আমরা যেটা বলেছি বরেন্দ্র অঞ্চল, শুম্ভ অঞ্চল, তারপরে কামরূপ অঞ্চল, তারপরে গৌড় যে অঞ্চল, তাদের মধ্যেও অনেক রাজারা নিজেদেরকে স্বাধীন বলে ঘোষণা করতে আরম্ভ করে দিলেন, যেটা হয়, যেটা করেছে। কিন্তু এরা ছিলেন ছোট ছোট রাজা, তারা খুব একটা সেরকমভাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারেননি। মোটামুটি ষষ্ঠ শতকের শেষ দিকটা গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটছে, আর খ্রিস্টীয় সপ্তম শতকের প্রথম দিকে আমরা দেখছি এর মধ্যে গৌড়াধিপতি একজন বিরাট শক্তিশালী রাজার উন্মেষ ঘটল, এবং গৌড় তখন সবচাইতে শক্তিশালী একক স্বাধীন রাজ্য বলে প্রতিষ্ঠিত হলেন। এবং
গৌড় রাজ্যের এই খ্যাতি ও প্রতিষ্ঠার মূলে রয়েছেন গৌড়াধিপতি শশাঙ্ক। তিনি হচ্ছেন ভারতবর্ষে প্রথম বাঙালি সার্বভৌম রাজা। তাকে কেন সার্বভৌম রাজা বলা হয়, স্বাধীন সার্বভৌম রাজা বলা হয়, তার অনেকগুলো কারণ আছে। একটা কথা আমাদের এখানে বলতে হবে যে সে এই সময়ে শশাঙ্কের যে ইতিহাস, সেটা বিভিন্ন কারণে, এই কারণগুলো আমরা বলবো, ধামাচাপা পড়ে আছে, খুব বেশি সেটাকে আলোতে আনা হয়নি। অনেকে শশাঙ্কের নিন্দে করেছেন, অনেকে নিন্দে করেছেন। কারা নিন্দে করেছেন, কিংবা এই জায়গাটায় আমরা বলবো নিন্দার মাধ্যমে খুব ভালো করে লক্ষ্য করলে শশাঙ্কের যে খ্যাতি, তার যে প্রতিষ্ঠা, তার যে শক্তি, সেটা কিন্তু বিপুলভাবে তাদের নিন্দার মধ্যে দিয়েই মানে বিপরীত অর্থে প্রকাশিত হয়েছে। এইটা সবচাইতে প্রথম আমাদের তিনজন বাঙালি ঐতিহাসিক খুব স্পষ্ট করে সেটা তুলে ধরেছেন। একজন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয়জন হচ্ছেন ডক্টর রমেশচন্দ্র মজুমদার এবং তৃতীয়জন হচ্ছেন আচার্য যদুনাথ সরকার। এরা তিনজন বিভিন্ন নথি ঘেঁটে, বিভিন্ন প্রত্নতাত্ত্বিক সমস্ত শিলালিপি এবং অন্যান্য প্রত্নতাত্ত্বিক সমস্ত ঐতিহ্যকে তুলে ধরে, ইতিহাসকে তুলে ধরে তারা এটাকে কিন্তু প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। এরা তিনজন মাত্র নয়, অনেক ইউরোপিয়ান, পরবর্তী সময় অনেক ইউরোপিয়ান ইউরোপীয় ঐতিহাসিক, তারাও কিন্তু শশাঙ্ককে প্রথম সার্বভৌম বাঙালি শাসক বলে স্বীকার করেছে। কেন শশাঙ্ককে ঢেকে রাখা হলো, কেন শশাঙ্ককে প্রকাশ করা হলো না, কেন অনেক পরে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, রমেশচন্দ্র মজুমদার বা আচার্য যদুনাথ সরকার এরা যদি এগিয়ে না আসতেন, কিংবা ওই ইউরোপীয় সাহেবরা যদি এগিয়ে না আসতেন, কেন এই অধ্যায়টা অন্ধকারে নিমজ্জিত ছিল, সেটাও খুব ইন্টারেস্টিং। আজকে আমরা সেই কথাই বলবো। বাঙালি রাজাদের মধ্যে শশাঙ্কই সর্বপ্রথম বা প্রথম একজন সার্বভৌম নরপতি। তার প্রথম জীবন বা তার বংশ পরিচয় সম্পর্কে সেরকম কোনো তথ্য পাওয়া যায় না। হ্যাঁ, এবং অনেকের মতে অনেক ঐতিহাসিকরা, ইতিহাসবিদরা তাকে গুপ্ত বংশ সম্ভূত এটা বলেছেন। এবং এটা সঠিকভাবেই রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এবং রমেশচন্দ্র মজুমদার, তারা কিন্তু এটা তথ্য দিয়ে এটা এস্টাবলিশ করতে সমর্থ হয়েছেন যে একমাত্র নরেন্দ্রগুপ্ত এই নাম নিয়ে শশাঙ্ক যে সিংহাসনে আরোহণ করেছিলেন এবং তিনি যে গৌড়ের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি নরেন্দ্রগুপ্ত, বঙ্গাধিপতি, এরকম বিভিন্ন তিনি উপাধি গ্রহণ করেছিলেন। তবে নরেন্দ্রগুপ্ত এই নাম নেওয়ার জন্যেই যে তিনি গুপ্ত সাম্রাজ্যের গুপ্ত বংশীয় মগধ রাজ্যের যে তিনি ধারা, তা কিন্তু নয়। ইতিহাসবিদেরা এটা প্রমাণ করতে সক্ষম হয়েছে যে মগধরাজ মহাসেন গুপ্তের অধীনস্থ এক সামন্ত বংশে শশাঙ্কের জন্ম, অর্থাৎ গুপ্ত বংশীয় ধারায় শশাঙ্কের জন্ম, এটা বোঝা যায়। মহাসেন গুপ্তের মৃত্যুর পর 606 খ্রিস্টাব্দের পূর্বে তিনি গৌড়ের স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেছেন। এই সময় গৌড়, এই যে তার ভৌগোলিক পরিচয়টা আমাদের একটু জানা দরকার। গৌড়ের কতটা বিস্তৃত গৌড়, অর্থাৎ তার ভৌগোলিক পরিচয়টা কী ছিল সেটা একটু আমাদের জানতে হবে। গৌড় বলতে সে সময় উত্তর ও
এবং পশ্চিম বাংলাকে যেমন বোঝানো হতো, এইটা ছিল উত্তর এবং পশ্চিম বাংলা। এটা ছিল শশাঙ্ক যখন রাজা হন তখন গৌড়ের এটা ছিল ভৌগোলিক আয়তন। তার রাজধানী হচ্ছে কর্ণ সুবর্ণ। গৌড়ের স্বাধীন নৃপতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবার পর শশাঙ্ক তিনি রাজ্য বিস্তারে মনোযোগী হন। বাংলার বাইরে অভিযান পাঠাবার পূর্বে নিশ্চয়ই সমগ্র বাংলার উপর তিনি প্রথম আধিপত্য বিস্তার করেন। এখানে সমগ্র বাংলা বলতে রাঢ়, বরেন্দ্রী অর্থাৎ উত্তর পশ্চিম বাংলা, বঙ্গ কামরূপ, দক্ষিণ পূর্ব উত্তর পূর্বর বাংলা, হ্যাঁ, এবং অর্থাৎ সেই যে গত পর্বে আমরা পৌণ্ডবর্ধন ভুক্তি, বর্ধমান ভুক্তি, দণ্ড ভুক্তি, প্রাগজ্যোতিষ ভুক্তি, এই যে অঞ্চলগুলোর কথা বলেছি, এই সবকটা অঞ্চল অর্থাৎ অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, পুণ্ড্র, সূক্ষ্ম, এই সমগ্র অঞ্চলটাই কিন্তু ধীরে ধীরে শশাঙ্কের অধীনে চলে আসে। সর্বপ্রথম সমগ্র বাংলার অঞ্চলটা, তারপর মগধ, এবং তারপরে কলিঙ্গ এবং আসামেরও বেশ খানিকটা অংশ, অর্থাৎ কামরূপেরও খানিকটা অংশ তার অন্তর্ভুক্ত চলে আসে। পৌণ্ড্রবর্ধন ভুক্তি, বর্ধমান ভুক্তি, দণ্ড ভুক্তি, প্রাগজ্যোতিষ ভুক্তি। প্রাগজ্যোতিষ অর্থাৎ আসামের একটা বিস্তৃত অংশ। পৌণ্ড্রবর্ধন ভুক্তির মধ্যে উত্তর পূর্ব বাংলার ছিল, বর্ধমান ভুক্তির মধ্যে ছিল পশ্চিম বাংলা এবং বর্ধমান, দণ্ডভুক্তির মধ্যে ছিল দক্ষিণ পশ্চিম বাংলা, উড়িষ্যা, ছোট নাগপুর এর অংশ, প্রাগজ্যোতিষ ভুক্তির মধ্যে ছিল কামরূপ, উত্তর পূর্ব বাংলা এবং আসাম। হ্যাঁ, এই বিস্তীর্ণ অঞ্চলটা সর্বপ্রথম তিনি তার নিজের অধিকারের মধ্যে নিয়ে আসেন। তারপরে এর মধ্যে আমরা দেখছি উৎকল, কঙ্গোদ। কঙ্গোদ এই জায়গার নামটা আমরা পাচ্ছি। উৎকল অর্থাৎ কলিঙ্গ, এটা আমরা তিনি অধিকার করেছেন। কঙ্গোদ, কঙ্গোদটা হচ্ছে গঞ্জাম, উড়িষ্যার গঞ্জাম, এই জেলাটা ছিল স্বাধীন রাজ্য, এটাকেও কিন্তু শশাঙ্ক অধিকার জয় করেন। তারপরে পশ্চিম মগধ, এটাও তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। অর্থাৎ সমগ্র বাংলা, বিহার, মগধ, উড়িষ্যার বেশ কিছু অংশ, মানে একটা বড়সড় অংশ, এবং কামরূপ, আসামেরও একটা বেশ বড়সড় অংশ তিনি গ্রহণ করেন। এইবার একটা ঘটনা ঘটল যেখানে শশাঙ্কের একটা স্বপ্ন পূর্ণ হলো। শশাঙ্কের একটা মনোগত ইচ্ছা ছিল কার্ণকুব্জ অধিকার করার। কার্ণকুব্জ বা কৌনজ সেই সময়ের একটা খুব শক্তিশালী রাজ্য ছিল, এবং সেটা খুব শশাঙ্কের যে বিস্তৃত অঞ্চল যেটা তিনি জয় করেছেন তারই সংলগ্ন, কিন্তু সেটা খুব শক্তিশালী অঞ্চল। এইবার দেখুন একটা ইতিহাসের একটা চমৎকার ব্যাপার, একটা ঘটনা ঘটে গেল। এই ঘটনাটাকে আমাদের একটু ভালো মন দিয়ে শুনতে হবে, বুঝতে হবে, এবং এই জায়গা থেকেই আমরা দুটো জিনিস বুঝতে পারবো। শশাঙ্কের যেমন একটা বিরাট সাম্রাজ্য, সেটা হলো শশাঙ্ক কত বড় ক্ষমতাধর মানুষ ছিল সেটা আমরা বুঝতে পারবো, এবং শশাঙ্কের ইতিহাস কেন সেভাবে চর্চিত হলো না, বরং শশাঙ্ককে একটা নিন্দনীয় চরিত্রের মধ্যে, একটা অপবাদের মধ্যে দিয়ে ঢেকে দেওয়া চেষ্টা হলো, সেটাও কিন্তু আমরা বুঝতে পারবো। এই সব কটা বোঝার জন্য একটা মৈত্রী জোটের যে ইতিহাস এখানে ঘটলো, এটা আমাদেরকে খুব মন দিয়ে বুঝতে হবে। এই জায়গাটা আপনারা একটু খেয়াল করে শুনুন। হ্যাঁ, দেখুন, কৌনজে সেই সময় মৌখরী বংশের রাজা গ্রহবর্মণ রাজত্ব করতেন, ঠিক আছে? আর ঠিক তার পাশে, কৌনজের পাশে ছিল থানেশ্বর, সেখানে পুষ্যভূতি বংশীয় রাজা প্রভাকর বর্ধন রাজত্ব করতেন। দুটো রাজ্যের কথা আমরা বললাম, একটা হচ্ছে কৌনজ, কৌনজে হচ্ছে মৌখরী
বংশের রাজা গ্রহবর্মন, আর তার পাশেই হচ্ছে থানেশ্বর, এটিও খুব শক্তিশালী রাজা। কৌনজের থেকে আরও অনেক বেশি শক্তিশালী রাজা হচ্ছেন থানেশ্বর। এই থানেশ্বরে তখন রাজত্ব করতেন পুষ্যভূতি বংশীয় রাজা প্রভাকর বর্ধন। গ্রহবর্মন, যিনি মৌখরী বংশীয় কৌনজের রাজা, তিনি পুষ্যবংশীয় রাজা প্রভাকর বর্ধন, থানেশ্বরের রাজা প্রভাকর বর্ধনের কন্যা রাজশ্রীকে তিনি বিবাহ করেন। এই বিবাহের মাধ্যমে লক্ষ্য করবেন কৌনজ এবং থানেশ্বরের মধ্যে একটা আত্মীয়তার সম্বন্ধ, একটা মৈত্রী সম্বন্ধ গড়ে ওঠে বিবাহের মাধ্যমে, একটা আত্মীয়তার সম্বন্ধ। এবং সবচেয়ে বেশি লক্ষ্য করার এটাই, এই দুটি রাজা মানে রাজত্বই, দুটি অংশই কিন্তু খুব শক্তিশালী। অর্থাৎ কৌনজ এবং থানেশ্বর দুটি মোটামুটি শক্তিশালী রাজা, এবং তারা দুজনেই একটা জোট তৈরি করে, দুটো শক্তিশালী রাজা কৌনজ এবং থানেশ্বর, তার একটা জোট তৈরি করল। ভালো কথা, জোট তৈরি হয়েছে। শশাঙ্ক এদিকে আছেন, শশাঙ্ক যে কোনো মুহূর্তে কৌনজ আক্রমণ করতে পারেন, এই একটা ভয়। এবং তার থেকেও বেশি তিনি আক্রমণ করতে পারেন, কিন্তু কৌনজের পাশে আরেকটা রাজ্য আছে। শশাঙ্ক আক্রমণ করতে পারেন, নাও পারেন, যাই হোক শশাঙ্কের একটা অভিলাষ আছে, কিন্তু একটা জোট তৈরি হয়ে গেল ওই দিকে। এই জোটটা শশাঙ্কের থেকেও বেশি বিপদে ফেলল আরেকটি মালব রাজ্যকে, মালবরাজ। হ্যাঁ, মালবরাজ হচ্ছে দেবগুপ্ত। এই মালবরাজের পক্ষে শশাঙ্কের থেকেও ওই মৈত্রী জোট, অর্থাৎ থানেশ্বর এবং কৌনজের যে জোট ঘটল, সেটা ভীষণ অস্বস্তিকর ঘটে গেল। কারণ মালবের সাথে কৌনজের সম্পর্কটা ছিল একেবারে আদায় কাজকলায়। ফলে কি করলো, মালবরাজ বুঝলো যে তার অস্তিত্ব এবার বিপন্ন হয়ে পড়বে। এখানে আর তৃতীয় পক্ষ হচ্ছে মালবরাজ, তার অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে এই থানেশ্বর এবং কৌনজের মিত্রতার ফলে। ফলত মালবরাজ দ্রুত এসে শশাঙ্কের সাথে বন্ধুত্ব স্থাপন করলেন যে আমাকে আপনি রক্ষা করুন। শশাঙ্ক মালবরাজের এই সন্ধি প্রস্তাব স্বীকার করে নিলেন, বন্ধুত্ব স্বীকার করে নিলেন। শশাঙ্কের অন্য অঙ্ক আছে। এই দিকে কি হলো, থানেশ্বরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে কৌনজের গ্রহবর্মন, তিনি মালবরাজ দেবগুপ্তকে আক্রমণ করলেন, অর্থাৎ মানব রাজ্যকে আক্রমণ করলেন। এবার বন্ধু রাজ্য মালব রাজ্যকে রক্ষা করার জন্য শশাঙ্ক তার সর্বশক্তি নিয়ে কৌনজের উপর ঝাঁপিয়ে পড়লেন। দেবগুপ্ত এবং শশাঙ্ক যৌথভাবে কৌনজ আক্রমণ করলেন। কারণ কৌনজ দেবগুপ্তকে মালবরাজকে আক্রমণ করেছে, যেটা মালবরাজ ভয় পেয়েছিলেন, যেটা তিনি ভেবেছিলেন ঠিক সেটাই ঘটল। কৌনজ আক্রমণ করলো দেবগুপ্তকে। দেবগুপ্ত তার আগে গিয়ে শশাঙ্কের সাথে সন্ধি স্থাপন করে রেখেছিলেন। শশাঙ্ক তার বন্ধুকে বাঁচাবার জন্য কৌনজ আক্রমণ করলেন। গ্রহবর্মন পরাজিত হলেন, নিহত হলেন এবং রাজ্যশ্রী নাকি তাকে কারারুদ্ধ করা হলো। ইতিহাসকাররা তাই বলছেন। এবং তারপরে শুধু তাই নয়, এবার কৌনজকে রক্ষা করার জন্য থানেশ্বর রাজ প্রভাকর বর্ধন এগিয়ে এলেন। এবং শুধু তাই নয়, গ্রহবর্মন ছিলেন তার জামাতা, রাজ্যশ্রী তার কন্যা, অতএব তাদেরকে রক্ষা করার জন্য ছুটে এলেন থানেশ্বর রাজ তরুণ নৃপতি রাজ্যবর্ধন।
রাজ্যবর্ধনের সাথে যুদ্ধ আরম্ভ হলো। এই যুদ্ধে দেবগুপ্ত পরাজিত নিহত হলেন, এটা ঠিক, কিন্তু রাজ্যবর্ধন শশাঙ্কের হাতে নিহত হলেন। তাহলে মৈত্রী স্থাপিত হয়েছিল প্রথম থানেশ্বর এবং কৌনজের মধ্যে। এই মৈত্রীর ফলে সবচাইতে বড় ভয় পেয়েছিল মালবরাজ। কৌনজ মালবরাজকে আক্রমণ করতে পারে এই ভয় করে মালবরাজ দ্রুত এসে শশাঙ্কের সাথে একটা মিত্রতা করলেন। ঠিক মালবরাজ যে ভয় পেয়েছিলেন দেবগুপ্ত, সেটাই ঘটল। কৌনজ মালবরাজকে আক্রমণ করলেন দেবগুপ্তকে। দেবগুপ্তকে রক্ষা করার জন্য শশাঙ্ক ঝাঁপিয়ে পড়লেন কৌনজের উপরে। কৌনজের রাজা গ্রহবর্মণ পরাজিত এবং নিহত হলেন। গ্রহবর্মণ ছিলেন থানেশ্বর রাজ, অর্থাৎ প্রভাকর বর্ধনের জামাতা। জামাতাকে রক্ষা করার জন্য, মানে জামাতার মৃত্যুর শোধ নেবার জন্য থানেশ্বর আক্রমণ করলেন দেবগুপ্তকে। দেবগুপ্ত মারা পড়লেন থানেশ্বর রাজ প্রভাকর বর্ধনের হাতে। দেবগুপ্তকে রক্ষা করবার জন্য রাজ্যবর্ধন, থানেশ্বর রাজের রাজ্যবর্ধনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন শশাঙ্ক। শশাঙ্কের হাতে মারা পড়লেন রাজ্যবর্ধন। অর্থাৎ কৌনজ চলে এসছে শশাঙ্কের হাতে। শুধু কৌনজ এলো না, থানেশ্বর রাজও শশাঙ্কের হাতে মারা পড়ল। থানেশ্বরের বেশ খানিকটা সাম্রাজ্যের অংশ শশাঙ্ক অধিকার করে নিলেন। অর্থাৎ শশাঙ্কের একটা প্রথম থেকেই ইচ্ছে ছিল কৌনজ দখল, সেটা তো হলোই, সঙ্গে সঙ্গে তিনি থানেশ্বরেরও বেশ কিছুটা অংশ তিনি অধিকার করে নিলেন। এইবার ঘটনাটা ঘটল থানেশ্বর আর শশাঙ্ক, অর্থাৎ বঙ্গ এবং থানেশ্বর। এই থানেশ্বরের রাজা প্রভাকর বর্ধন, তিনি মারা যাবার পর তার ছোট ভাই হর্ষবর্ধন তিনি রাজা হলেন। থানেশ্বর ছিল বৌদ্ধ ধর্মে, তার রাজারা ছিলেন বৌদ্ধ। শশাঙ্ক তিনি কিন্তু ছিলেন শৈব, ব্রাহ্মণ শৈব। থানেশ্বরে সেই সময় প্রচুর বৌদ্ধ শ্রমণ পরিব্রাজকেরা আসতেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন হিউয়েনসাং। এই যে আমরা হর্ষবর্ধনের কথা বললাম, প্রভাকর বর্ধনের ভাই, ছোট ভাই প্রভাকর বর্ধন তো মারা পড়লেন শশাঙ্কের হাতে। এই হর্ষবর্ধন তিনি কিন্তু খুব শক্তিশালী রাজা। তিনি সারা জীবন যুদ্ধ করলেন শশাঙ্ককে মারবার জন্য। থানেশ্বর রাজ তিনি, এইদিকে আরেকটা ঘটনা একটু বলে রাখি, শশাঙ্ক তো কৌনজ অধিকার করে ফেলেছেন, থানেশ্বরেরও বেশ কিছুটা অধিকার করে বসে আছেন। ওই দিকে প্রথমেই তিনি কিন্তু আসাম কামরূপের অনেকটা অংশ অধিকার করে বসে আছেন। ফলত ওইদিকে ভয় পেলেন কামরূপ রাজ ভাস্কর বর্মণ। তিনি ভাবলেন শশাঙ্ক যেভাবে ক্ষমতাবান হয়ে উঠেছেন, এতটা একের পর এক রাজ্য কৌনজ অধিকার করে ফেলেছেন, থানেশ্বরের অনেকটা অংশ তিনি অধিকার করে বসেছেন। এখন শশাঙ্ক একটা অবিসংবাদিত শক্তি, বিরাট শক্তি। তিনি মগধ থেকে আরম্ভ করে থানেশ্বর পর্যন্ত, এইদিকে বঙ্গদেশ থেকে আরম্ভ করে ওইদিকে প্রাগজ্যোতিষপুর অর্থাৎ কামরূপের অঞ্চল পর্যন্ত। ফলত কামরূপের অন্য রাজা ছিলেন তখন, তিনি মানে ভাস্কর বর্মণ, তিনি
বাকি প্রাগজ্যোতিষপুরের খানিকটা অংশ দখল করেছেন শশাঙ্ক, আর বাকি বিস্তৃত যে অংশটা তার রাজা হচ্ছেন ভাস্কর বর্মা। তিনি ভয় পেয়ে গেলেন, ভাবলেন শশাঙ্ক এবার তার সাম্রাজ্য অধিকার করে বসবেন। ফলে তিনি এসে যোগ দিলেন হর্ষবর্ধনের সঙ্গে শশাঙ্কের বিরুদ্ধে। এই হর্ষবর্ধন এবং ভাস্কর বর্মন দুজনে তাদের সারা জীবন যুদ্ধ করেছেন শশাঙ্কের বিরুদ্ধে, কিন্তু কিছু করতে পারেননি। শশাঙ্কের কোনো অংশই তারা জয় করতে পারেননি। অর্থাৎ শশাঙ্ক মোটামুটি রাজা হয়েছেন, আমরা জানিয়েছি আপনাদেরকে 606 খ্রিস্টাব্দ, এবং তিনি রাজত্ব করেছেন 637 খ্রিস্টাব্দ। 606 থেকে 606 খ্রিস্টাব্দ থেকে এডি থেকে 637 এই খ্রিস্টাব্দ শব্দ, এই দীর্ঘ সময় শশাঙ্ক রাজত্ব করেছেন। তারপরে তিনি মারা যান। তিনি কোনো যুদ্ধে মারা যাননি, স্বাভাবিকভাবেই তার মৃত্যু ঘটে। অর্থাৎ হর্ষবর্ধন কিংবা ভাস্কর বর্মন তারা একত্রিত হয়ে শশাঙ্কের কিছুই করতে পারেননি। শশাঙ্ক মারা যাবার পর হয়তো তারা খানিকটা শশাঙ্কের রাজ্যে অধিকার করতে সমর্থ হয়েছিলেন। এইটা হচ্ছে মূল ইতিহাস। কিন্তু এইখানে একটা ঐতিহাসিক ব্যাপারে একটা গণ্ডগোল ঘটে আছে, একটা ভীষণ অন্ধকার ঘটে আছে, একটা অসুয়ার ঘটনা ঘটে আছে, ঘটনা ঘটে আছে। সেটা কি? আমরা বলেছি শশাঙ্ক ছিলেন শিবের উপাসক এবং ব্রাহ্মণ্য ধর্ম ছিলেন, আর অন্যদিকে ছিলেন কি বলে থানেশ্বর রাজ হর্ষবর্ধন, তিনি ছিলেন বৌদ্ধ। তার সময় অনেক বড় বড়, যে কথাটা আমরা বলেছি, অনেক বড় বড় সমস্ত বৌদ্ধ পরিব্রাজকেরা এসছেন। তার মধ্যে অত্যন্ত বিখ্যাত হচ্ছেন হিউয়েনসাং, তিনিও বৌদ্ধ ছিলেন। হিউয়েনসাং তার রচনার মধ্যে এটা হচ্ছে হিউয়েনসাং একটা কালিমা লিপ্ত করে গেছেন, ভয়ঙ্করভাবে কালিমা লিপ্ত করে গেছেন ইতিহাসকে। এটা পরবর্তী সময়ে সমস্ত ঐতিহাসিকেরা, রাখালদাস বন্দ্যোপাধ্যায় থেকে যদুনাথ সরকার পর্যন্ত, রমেশচন্দ্র মজুমদার এবং অনেক ইউরোপিয়ান ইতিহাস, তারাও এটা প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে হিউয়েনসাং বিদ্বেষবশত হর্ষবর্ধনের নামে তারা কিন্তু এই অপলাপ করেছেন। এবং হিউয়েনসাং তখন সেখানে এরকমও লিখেছেন যে শশাঙ্ক প্রচণ্ড বৌদ্ধ বিদ্বেষী ছিলেন, তিনি বহু বৌদ্ধদেরকে হত্যা করেছেন, তিনি নাকি সেই বৌদ্ধ মঠ অনেক ধ্বংস করেছেন, তিনি বৌদ্ধ বৃক্ষকে ছেদন করেছেন, বৌদ্ধ যে স্তূপ ছিল বুদ্ধগয়ায় সেটাকে তিনি ধ্বংস করেছেন। এইরকম অনেক অপলাপ হিউয়েনসাংয়ের রচনার মধ্যে রয়েছে। সেটা কিন্তু পরে প্রমাণিত হয়েছে এগুলো হচ্ছে বিদ্বেষবশত, কারণ তারা ছিলেন হর্ষবর্ধন ছিলেন এদের পৃষ্ঠপোষক। এই পৃষ্ঠপোষকতার ফলে তো যেটা হয়, যেটা আমরা এখনও দেখি, এই যে তাবেদার যদি হয় তাহলে তারা যে ইতিহাসকে কিভাবে বিকৃত করে, হিউয়েনসাংয়ের এটা হচ্ছে একটা বিরাট নিদর্শন। এবং হিউয়েনসাং যেহেতু একটা খুব বিখ্যাত, তিনি অনেকটা দীর্ঘ সময়ে ভারতবর্ষের মধ্যে ছিলেন এবং তার ভারতবর্ষে পরিভ্রমণ হয়েছে, তার লেখার এটা একটা ব্যাপার ছিল। তার এই রচনার মধ্যে দিয়ে তিনি শশাঙ্ককে নানাভাবে কলঙ্কিত করে গেছেন। তার কলঙ্ক একেবারে শশাঙ্কের জয়গাথা তো তিনি কোথাও করেননি, এবং তাকে তিনি যত রকমভাবে ভেবেছেন, অত্যাচারী, বৌদ্ধ বিদ্বেষী, বৌদ্ধ মঠ ধ্বংসকারী, বৌদ্ধ বৃক্ষ, সেই বোধিবৃক্ষ ধ্বংসকারী, এরকম নানাভাবে করেছেন। শুধু কি হিউয়েনসাং, আপনারা জানেন যে এই সময় যে আমরা রাজা ছিলেন থানেশ্বর হর্ষবর্ধন, তার সভাকবি সেই সময় ছিলেন বাণভট্ট। এবং
বাণভট্ট কিন্তু শৈব ছিলেন, তিনি বৌদ্ধ ছিলেন না। হর্ষবর্ধন বৌদ্ধ ছিলেন, হিউয়েন-সাং এর বৌদ্ধ সন্ন্যাসী। বাণভট্ট কিন্তু ছিলেন শৈব উপাসক। কিন্তু বাণভট্ট তো তিনি হর্ষবর্ধনের সভাকবি, শশাঙ্কের অনুগত। হিউয়েন-সাং যেমন অনুগত, বাণভট্ট তাই অনুগত, রাজ অনুগত। রাজ অনুগতের ফলে তিনিই শৈব ধর্ম অনুসারী হয়েও তিনি কিন্তু শশাঙ্ক, তার রচনার মধ্যে বাণভট্ট তার রচনার মধ্যেও শশাঙ্ককে নানাভাবে কলঙ্কিত করেছেন। অর্থাৎ হিউয়েন-সাংও করেছেন, বাণভট্টও করেছেন। হিউয়েন-সাং বৌদ্ধ হিসাবে করেছেন, বাণভট্ট শৈব হয়ে ওই সভা কবি হিসেবে করেছেন। দুজনেই অনুগত, হর্ষবর্ধনের অনুগত। এই হচ্ছে বিচিত্র ব্যাপার। এবং শুধু কি তাই, হর্ষবর্ধনকে বলা হচ্ছে গৌড়ধম, গৌড়ের সবচেয়ে অধম লোক, গৌড় ভুজঙ্গ। শশাঙ্ক, শশাঙ্ক মানে কথার অর্থ হচ্ছে শিব, শশ অঙ্কে যাহার, শিব। শশাঙ্ক মানে চাঁদ, চাঁদ যিনি তার জটার মধ্যে ধারণ করছে, শশাঙ্ক মানে শিব, শৈব তিনি। তিনি গৌড়েন্দ্র এইরকম নাম, তাকে অপলাপ করে তাকে বলেছে গৌড়াধম, এইভাবে তারা অপলাপ করে, আরও নানাভাবে করেছে। পরবর্তী সময়ে এটা প্রমাণিত হয়েছে সবটাই হচ্ছে অসুয়া বিদ্বেষ, যেহেতু তাকে জয় করতে পারেনি। যে কথা আমরা গত পর্বে বলেছি যে অসুয়ার পরিমাণটা কোন স্তরে গেলে একজন আরেকজনকে নানাভাবে অপবাদ দেয়। যেভাবে অপবাদ দিয়েছিলেন আর্যরা এই পূর্ব ভারতকে, এই বাংলা মগধ এই অঞ্চলের সমৃদ্ধি দেখে আর্যরা কিভাবে তাকে অপবাদ দিয়েছিলেন, বলেছেন এটা পাখির, এদের কথাবার্তা পাখির মতন, ওখানে গেলে প্রায়শ্চিত্ত করতে হবে, এই সময় ইত্যাদি করে। এবং পরবর্তী সময়ে দেখেছি তারাই আবার এইখানকার মেয়েদেরকে বিবাহ করে একটা এখানে বসতি স্থাপনে তাদের একটা ব্যাকুলতা, সেটাও আমরা লক্ষ্য করেছি। আর ইতিহাসের গতি অত্যন্ত বিচিত্র। অর্থাৎ মানুষকে নিয়েই তো ইতিহাস, মানুষের স্বার্থ, মানুষের চরিত্র, এটা যেমন বিচিত্র, তার যেমন লোভ, হিংসা, অসূয়া থাকবে, ইতিহাসের ধারাও তাই। মজার ব্যাপার হলো শশাঙ্ক মারা যাবার পর এই সময়টা কিন্তু লক্ষ্য করবেন, এই একটা বিরাট অন্ধকার সময় গেল। গুপ্ত সাম্রাজ্যের পরে শশাঙ্কের মতন একটা শক্তিশালী মানুষ এসে যাওয়ায় সেখানে কিন্তু অন্য কোনো রকমভাবে অরাজকতা বা বিশৃঙ্খলা দেখা দেয়নি। সেই অল ক্রেডিট গোজ টু শশাঙ্ক। এখানে আপনারা যদুনাথ সরকারের, আপনারা রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের, আপনারা রমেশচন্দ্র মজুমদারের যদি ইতিহাস পড়েন, বাংলার ইতিহাস পড়েন, তারা এই জায়গাটাকে খুব চমৎকার করে ব্যাখ্যা করেছে। বিশেষ করে আচার্য যদুনাথ সরকার, তিনি বলেছেন শশাঙ্কের যে এই জায়গাটা, তার কৃতিত্ব, তার পরাক্রম, এটা বর্ণনা করতে গিয়ে শশাঙ্ককে তিনি দুদিক থেকে বর্ণনা করেছেন। বলেছেন হ্যাঁ, শশাঙ্কের তার যশ, প্রতিষ্ঠা, রাজ্য প্রতিষ্ঠা, তার কূটনীতি, এই সব কথাগুলো বলতে গিয়ে তিনি বলেছেন গুপ্ত সাম্রাজ্য যখন শেষ হয়ে যাচ্ছে, চতুর্দিক থেকে ছোট ছোট রাজারা যখন নিজেদেরকে স্বাধীন বলে ঘোষণা করতে আরম্ভ করেছে, তখন কি হয় আমরা এটাও তো দেখেছি না। ওই মোগল সাম্রাজ্য পতনের ফলে যখন দেখছি মারাঠারা আক্রমণ করছে, লুটপাট করছে, ওইদিকে আফগানরা তারা লুটপাট করছে। হ্যাঁ, আবার ওই আরও আমরা দেখেছি দুই একটা ছোটোখাটো জায়গার লোকে ইয়েরা, হরিয়ানা জাট, তারাও জাটদের একজন, সেও লুটপাট, প্রত্যেকে ক্ষমতাবান, নিজেদেরকে স্বাধীন ঘোষণা করছে, কোনো রাজ্য বিস্তার করছে না, দণ্ড প্রতিষ্ঠা করছে না, লুটপাট করছে, একটা অরাজকতা, একটা বিশৃঙ্খলা তৈরি করছে। শশাঙ্ক এখানে থাকায় গুপ্ত সাম্রাজ্যের পর কিন্তু ভারতবর্ষ, অর্থাৎ এই বাংলা, বিহার, মগধ এই অঞ্চলে কিন্তু এই অন্ধকার নেমে আসতে
পারেনি। অল ক্রেডিট গোজ টু শশাঙ্ক। তিনি শক্ত হাতে সেখানে রাজ্য প্রতিষ্ঠা করেছেন, রাজ্য বিস্তার করেছেন, সেই সঙ্গে সঙ্গে তিনি দণ্ড প্রতিষ্ঠাও করেছেন, অর্থাৎ শাসন, সঠিক শাসন প্রতিষ্ঠা করেছেন। এইটা ভীষণভাবে ক্রেডিট, এবং এটা আরও ভালো করে বোঝা যায় তার এই কৃতিত্বটা যে কত গুরুত্বপূর্ণ এবং কতটা বড় কৃতিত্ব। সেই সময় তার এই শশাঙ্কের অবদানটা যে কত বড় অবদান বাংলা তথা পূর্ব ভারতের অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং এর সমৃদ্ধির দিক থেকে একটা যে ধর্ম প্রতিষ্ঠার, একটা শাসন প্রতিষ্ঠার কতটা গুরুত্ব, দণ্ড প্রতিষ্ঠার গুরুত্ব কতটা, এটা বোঝা যায় শশাঙ্কের, অর্থাৎ শশাঙ্কের অবদান কতটা, গুরুত্ব কতটা, এটা বোঝা যায় শশাঙ্কের মারা যাবার পর। শশাঙ্ক মারা যাবার পর একটা পাল সাম্রাজ্য, অর্থাৎ পাল রাজবংশ প্রতিষ্ঠা হবার মাঝখানে কিন্তু একটা দীর্ঘ সময় ছিল, একটা দীর্ঘ ফাঁক ছিল। সেই সময় কিন্তু কোনো শক্তিশালী রাজা আর উঠে আসেনি। ফলত এই যে সময়টা, এই সময়টাকে চমৎকারভাবে বর্ণনা করেছেন আচার্য যদুনাথ সরকার। তিনি এটা বলেছেন, এই সময় এই সমগ্র বাংলা, বিহার, উড়িষ্যা, মগধ, এই অঞ্চলটা জুড়ে একটা বলবত্তরের শাসন সেখানে তৈরি হয়ে গেল। একটা এই যে বলবত্তর শাসন, এটা কেবলমাত্র যে পেশি শক্তি তা নয়, একটা যাদের অর্থ শক্তি আছে তারাও একটা এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি আরম্ভ করেছে। অর্থাৎ যাদের পেশি শক্তি আছে তারা, মাসল পাওয়ার যারা আছে তাদের, এবং যাদের অর্থ শক্তি আছে তারাও যে যার মতন অরাজকতা, লুটপাট, একটা বিশৃঙ্খলা তৈরি করতে আরম্ভ করে দিয়েছেন আফটার শশাঙ্ক। এবং সেখানে বলছেন যে একটা মৎস্যন্যায় তৈরি হলো। মৎস্যন্যায় মানে বড় মাছ ছোট মাছকে গিলে খায়, এটা হচ্ছে জলের আইন, মৎস্যন্যায়ের আইন। এবং তিনি বলছেন এখানে দু ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলো, একটা সম্পদের বিশৃঙ্খলা দেখা গেল, আর একটা মালিকানা অর্থাৎ ক্ষেত্রের দিক থেকে বিশৃঙ্খলা দেখা গেল। মালিকানা কি, সম্পদ কি না, জমি জমা, টাকা পয়সা যা কিছু আছে এইসব লুটপাট হতে আরম্ভ করলো, প্রপার্টির অধিকার এটা নষ্ট হতে হলো। আর হলো ক্ষেত্র, মালিকানা অর্থাৎ স্ত্রীলোকের অধিকার, স্ত্রীলোকের সম্মান, স্ত্রীলোকের মর্যাদা লুট হতে আরম্ভ করলো। এটা নয়, তিনি বলছেন সে সময় কিন্তু নিয়োগ প্রথারও প্রবর্তন ছিল। স্ত্রীলোক মানে ক্ষেত্র, হ্যাঁ, এ মনে রাখবেন, নিজ ক্ষেত্র মানে হচ্ছে নিজের স্ত্রী, পরক্ষেত্র মানে হচ্ছে পরের স্ত্রী। তখন কিন্তু নিয়োগ প্রথা একটা প্রচলিত ছিল, পরের স্ত্রীর উপর সন্তান উৎপাদন, তার সেই সন্তানও কিন্তু পিতার সম্পত্তির সমান অধিকারী হতো, গুরুত্বপূর্ণ অধিকারী হতো, এটা স্বীকৃত ছিল। এই সুতরাং এই যে পরক্ষেত্রের যে ব্যাপারটা, স্বক্ষেত্র এবং পরক্ষেত্রে কারোরই কিন্তু রক্ষা করা একটা বিরাট অসম্ভব ব্যাপার সেখানে ঘটে দাঁড়ালো। এই ভাবনাটা, এই যে মৎস্যান্যায়ের ভাবনাটা, এই বিশৃঙ্খলার এই যে ভাবনাটা, এই ভাবনাটা কিন্তু মৎস্য পুরাণ খুব ভালো করে বলেছে। মানে এই ভাবনাটা এলো কোথার থেকে, এটা মৎস্য পুরাণের মধ্যে খুব রয়েছে। মৎস্য পুরাণ বলছে যে সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠার একটা প্রয়োজন আছে। মানে সভ্যতা যখন তৈরি হয়, সভ্যতার বিকাশ যখন ঘটে, সেখানে মৎস্য পুরাণ বলছে সভ্যতা যখন তৈরি হচ্ছে, সভ্যতা একটু একটু করে সৃষ্টি হচ্ছে, মানুষ ঘর বাঁধছে, একসঙ্গে দলবদ্ধ হয়ে একটা সমাজ প্রতিষ্ঠা হচ্ছে, একটা বিষ তৈরি হচ্ছে। বিষ মানে একটা পাড়া, একটা গ্রাম, এটাকে বলছে বিষ, এইভাবে তৈরি হচ্ছে। সেখানে মৎস্য পুরাণ বলছেন যে যাদের যথেষ্ট জমি এবং যথেষ্ট স্ত্রীলোক আছে, যাদের, লক্ষ্য করুন, যাদের যথেষ্ট জমি এবং যথেষ্ট স্ত্রীলোক আছে, তারাই আরও চাই করে অন্যের জমি এবং স্ত্রী কেড়ে নিতে লাগলো। এইটাকেই বলছে মৎস্যান্যায় বা বিশৃঙ্খলা।
কালো বশেন চ ক্রোধমূর্ছিতা আপ্তদ্বারা ধনদ বস্তু। বলাৎকারে না, বলাৎকারে মানে গায়ের জোরে, ক্রোধমূর্ছিতা মানে যাদের গায়ের জোর আছে তারাই তো ক্রোধ দেখাতে পারে না, বিক্রম দেখাতে পারে। বশেন চ, এই বলাৎকার বশেন চ ক্রোধমূর্ছিতা, তারা কি আপ্ত দ্বারা কেড়ে নিতে আরম্ভ করলো, নিজের দিকে জোর করে দ্বারা, দ্বারা মানে স্ত্রীলোক এবং ধনাদ বস্তু, ধন সম্পত্তি তারা কেড়ে নিতে আরম্ভ করলো। এই বিশৃঙ্খলা, এই যে বিশৃঙ্খলা, এই যে ধারা, এটা দুরকমভাবে হয়। একটা হচ্ছে রাজা থাকলে, না থাকলে হয় অরাজকতা, মানে রাজা যেখানে নেই সেখানে এই ধরনের মৎসন্নয় বা এই ধরনের বিশৃঙ্খলা হয়, কারণ রাজাই তো ধর্ম বা সেখানে দণ্ড প্রতিষ্ঠা করবে, শৃঙ্খলা প্রতিষ্ঠা করবে। শৃঙ্খলা প্রতিষ্ঠা করার সেই রাজাই যদি না থাকে তাহলে সেখানে বিশৃঙ্খলা দেখা দেবে, সেখানে মৎসন্নয় ঘটবে, এটা ঠিক। সেখানে মৎস্য পুরাণ কিন্তু এটাও বলছেন, যেটা আমরা বৈদিক সাহিত্যের মধ্যেও পাচ্ছি, সেটাকে বলা হচ্ছে জলের আইন। সেটা কীরকম? রাজা থাকলেও কিন্তু এটা ঘটতে পারে, মানে বড় মাছ ছোট মাছকে গিলে ফেলে এরকমভাবে নয়। রাজা আছেন যিনি রক্ষক, তিনি যদি দুর্বল হন, তিনি যদি সঠিকভাবে দণ্ডের প্রয়োগ করতে না পারেন, অর্থাৎ শৃঙ্খলা প্রতিষ্ঠা তিনি যদি না করতে পারেন, তাহলেও সেখানে বিশৃঙ্খলা ঘটে। রাজা না থাকলে যেমন বিশৃঙ্খলা ঘটে, রাজা থাকলেও দুর্বল, রাজা দুর্বলতার সুযোগ নিয়েও সেখানে কিন্তু মৎসন্নয় বা বিশৃঙ্খলতা ঘটতে পারে। সেটাকে বলছি জলের আইন। চমৎকার উদাহরণ দিয়েছেন, হ্যাঁ, সেইটাকে বলছে উদক প্রবাহ। এই উদাহরণটা কীরকম? ধরুন খরা হয়েছে, জল নেই, তারপরে বৃষ্টি হলো খরার জায়গায়, এবার শস্য শ্যামলা হয়ে উঠল, বাড়ি ঘর, তার লোকজন যারা আছে তারা জল পেয়ে প্রাণ বাঁচলো, শস্য ফসল ফলে উঠল। সেই বৃষ্টি এবার যদি অতিমাত্রায় হতে থাকে, অতিবৃষ্টি হয়, অতিমাত্রায় জলপ্রবাহ সেখানে হতে থাকে, তাহলে কি হবে? যে খরাতে প্রাণ যাচ্ছিল, গাছপালা ছিল না, মারা যাচ্ছিল, অতি জলপ্রবাহেও কিন্তু সব ভেসে যায়, সেখানেও কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এখানে ধর্ম হচ্ছে সেই জলপ্রবাহ যেটাকে একটা বাঁধ দিয়ে একটা নিয়ন্ত্রিত করে প্রবাহিত করতে হয়। সেটা যদি অতিমাত্রায় হয়, তাকে যদি বাদ দেওয়া না যায়, তাকে সেই প্রবাহটাকে যদি মাত্রার মধ্যে বেঁধে না রাখা যায়, অতিমাত্রা হয়, তাহলে যে জলপ্রবাহ বাঁচাতে পারত, সেই অতিবৃষ্টি বা অত্যাধিক জলপ্রবাহ সেটা কিন্তু সংসারকে ভাসিয়ে নিয়ে যায়। অর্থাৎ সেখানে রাজা থাকলেও জলপ্রবাহ নেই, মানে রাজা নেই। জলপ্রবাহ আছে, কিন্তু রাজার দুর্বলতার, সেই অত্যাধিকতার ফলে রক্ষক যখন ভক্ষক হয়ে ওঠে, রাজা যখন অতিমাত্রায় লোভী হয়ে ওঠেন, তখন কিন্তু আবার সেই প্রজার সর্বনাশ, বিশৃঙ্খলা ঘটতে পারে। এইটাও কিন্তু সম্ভব। এই দুটি জায়গাকে অনুপমভাবে ব্যাখ্যা করছেন আচার্য যদুনাথ সরকার। চমৎকারভাবে এই উদাহরণগুলো তিনি দিচ্ছেন। হ্যাঁ, অর্থাৎ দণ্ডধর যদি না থাকলে তাহলে সেখানে যেমন বিশৃঙ্খলা থাকে, আবার দণ্ডধর যদি দুর্বল হয় বা তিনি যদি লোভী হন, মনে রাখতে হবে রাজার তো তখনকার দিনের রাজশক্তির তো জমির উপর তার নিজস্ব কোনো আইন থাকতে, মানে অধিকার থাকতে পারে না। তিনি রক্ষক মাত্র, তিনি রক্ষা করবেন। রাজার জমি, তার রাজ্যের জমি তার রাজার নিজস্ব জমি নয়, তিনি তার নিজের ইচ্ছে মতন তাকে ভোগ করতে পারেন না, জোর করে কেড়েও নিতে পারেন না। তিনি তার রক্ষক মাত্র, ট্রাস্টি মাত্র। তার কোনো প্রয়োজন হলে তিনি প্রজার কাছে সেটু প্রার্থনা করবেন। কিন্তু সেই রাজা যদি সেই ধর্মকে পালন না করেন, এই রাজধর্মকে পালন না করেন, তাহলেও সেখানে কিন্তু একটা বিশৃঙ্খলা, একটা অরাজকতা, একটা মৎসন্নয় বা যেটাকে বলা হয় ওই উদক প্রবাহ, সেটা ঘটে যেতে পারে।
এবং সেটা বলছে মৎস্য ইব ভক্ষয়ন্তি পরস্পরম, এই ধরনের একটা ঘটনা ঘটে যেতে পারে। অর্থাৎ দণ্ডধর আছেন, রাজা আছেন, তবু দণ্ডের সঠিক প্রয়োগ হয় না, সেখানে সত্য বা স্বামিত্ব রক্ষা পাওয়া যাচ্ছে না। এই জিনিসটা খুব চমৎকারভাবে আচার্য যজ্ঞনাথ সরকার দেখিয়েছে। এটা দেখিয়ে, এই দুটো দিক দেখিয়ে তিনি এই জায়গায় আমাদের শশাঙ্কের গুরুত্বটাকে তিনি তুলে ধরেছে। শশাঙ্ক ছিল বলে অত বড় গুপ্ত সাম্রাজ্য পতনের পর এই বিরাট অংশের মধ্যে কোনো অরাজকতা সৃষ্টি হলো না। আর শশাঙ্ক মারা যাবার পর সেখানে আর তেমন কোনো শক্তিশালী রাজশক্তি না থাকার ফলে, বা যে ধরনের ছোট ছোট রাজশক্তিগুলো ছিল তারা রক্ষক না হয়ে, তারা দণ্ড প্রতিষ্ঠা করতে না পারার জন্য সেখানে কিন্তু একটা বিশাল মৎস্যান্যায় ঘটে গেল। অর্থাৎ দণ্ড প্রতিষ্ঠা করাই হচ্ছে রাজার কাজ। রাজা না থাকলে দণ্ড প্রতিষ্ঠা হয় না। আর রাজা থেকেও যদি তিনি সঠিকভাবে দণ্ড প্রতিষ্ঠা না করতে পারেন, তাহলেই সেখানে কিন্তু এই একটা মৎস্যান্যায়, একটা অরাজকতার সৃষ্টি হয়। এবং সেটা খুব চমৎকার করে তিনি শশাঙ্কের কথা গিয়ে বলছেন, যেন শশাঙ্ক না থাকার ফলেই সেখানে কলিযুগ সৃষ্টি হলো। এবং এই জায়গাটা মানে আমরা দেখছি মহাভারতের শান্তি পর্ব থেকেই যেন আমাদের মনে হচ্ছে এই উদাহরণটা আচার্য যদুনাথ সরকার তুলে নিয়ে এসছেন। মহাভারতে বসুমনা বৃহস্পতি সংবাদ আছে, সেখানে বলছে ইয়াদি রাজা না পালায়েত, রাজা যদি সঠিকভাবে পালন না করতে পারেন, পালন মানে রাজার কাজই তো লালন পালন করা, রাজ্যকে পালন করা, রাজ্যবাসীকে পালন করাই হচ্ছে রাজার রাজধর্ম। রাজার আর বড় কোনো কর্তব্য, এই পালন মানে শৃঙ্খলা প্রতিষ্ঠা, ধর্ম অর্থে এখানে আইন, শৃঙ্খলা, নীতি, এইসব প্রতিষ্ঠা। বলছে এই ধর্ম প্রতিষ্ঠা করতে যদি না পারে তাহলেই সেটা কলিযুগ। আর ধর্ম প্রতিষ্ঠা যতদিন শশাঙ্ক করেছিলেন সেটা ছিল সত্যযুগ। আচার্য যদুনাথ সরকার খুব চমৎকার করে বলছে যে শশাঙ্কের পিরিয়ডটাই ছিল সেই বাংলা তথা এই বৃহৎ অংশের সত্যযুগ। আর শশাঙ্কের মৃত্যুর পরই ওই জায়গাটা ঘটে উঠল কলিযুগ। অর্থাৎ কি চমৎকারভাবে যে আমাদের সেই মহাভারতের মধ্যে বসুমনা বৃহস্পতি সংবাদের মধ্যে এটাই বলছে, ইয়াদি রাজা না পালায়াতে, সঠিকভাবে পালন না করতে পারলে তাহলে সেই সময়টাই হচ্ছে কলিযুগ। একেবারে যথার্থ উদাহরণ তুলে নিয়ে এসছে। দণ্ড মানে মনু থেকে কৌটিল্য পর্যন্ত সবাই একটা কথা বলেছে, দণ্ড সুপ্তেষু জাগ্রতে, দণ্ড জেগে থাকে। সবাই যখন ঘুমায় দণ্ড জেগে থাকে। দণ্ড মানে শাসন, শৃঙ্খলা। এই যে আমরা নিশ্চিন্তে যে কোনো দেশের, যে কোনো রাজ্যের তার অধিবাসী নিশ্চিন্তে ঘুমোতে পারে কখন? যেখানে শান্তি, শৃঙ্খলা, একটা নিয়ম রয়েছে, রাজা যেখানে জেগে থাকে, শাসন যেখানে জাগ্রত। এই যে ভারতবর্ষের চতুর্দিকে সেনাবাহিনী অতন্দ্রভাবে পাহারা দিচ্ছে, দুর্গম জায়গার মধ্যে, সেই বরফের মধ্যে -7 ডিগ্রি টেম্পারেচারের মধ্যেও তারা জেগে পাহারা দিচ্ছে। তার ফলেই না আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারছি। আমাদের শহরের, আমাদের যারা স্বরাষ্ট্র দপ্তরে রয়েছেন, পুলিশ প্রশাসক, তারা জেগে থাকেন বলেই না আমরা ঘুমোতে পারি, তাই না? সুতরাং দণ্ড সপ্তেষু জাগ্রতি। শশাঙ্ককে বলছেন তিনি হচ্ছেন সবসময় তিনি যেন জেগেছিলেন। এই শশাঙ্কের জাগ্রত দণ্ড যে মুহূর্তে নিভে গেল, বলছে সমগ্র এই পূর্ব ভারতের মধ্যে কলিকাল সৃষ্টি হলো। একটা ভয়ঙ্কর অরাজকতা সেখানে তৈরি হয়ে গেল। এই অরাজকতাটা কীরকমভাবে চলে এলো? রাইট টু প্রপার্টি, স্বামিত্ব নষ্ট হয়ে গেল। হ্যাঁ, রাইট টু প্রপার্টি অর্থাৎ সাধারণ মানুষ তার নিজের অধিকার বোধটাকে হারিয়ে ফেলেন। বিষয়ের উপর শুধু নয়, স্ত্রী, অর্থ, বিত্ত, সম্পদ,
তার নিজের পরিসর, নিজের পরিবার, সম্মান, মর্যাদা, ধর্ম, শিক্ষা, মূল্যবোধ, স্বাস্থ্য, সংঘ, সমাজ এবং নিজেদের পারস্পরিক আদান প্রদান সব কিছুই তারা হারিয়ে ফেলে, সব কিছুর অধিকার সব কিছুই নষ্ট হয়ে যায়। এবং সেটাই ঘটেছে। যোগ ক্ষেম যেন নষ্ট, যা ছিল সেটাও নষ্ট হয়ে যায়, যেটা নিয়ে আসার সেটা তো আর আসেই না। অর্থাৎ এই উদাহরণগুলো তুলে ধরে এই জায়গাটাই আশ্চর্য। অর্থাৎ শশাঙ্ককে বৌদ্ধ সন্ন্যাসী এবং রাজকবি অসুয়াবশত রাজ অনুগ্রহের ভুক্ত হয়ে হর্ষবর্ধনের অনুগত হয়ে শশাঙ্কের এত অমর্যাদা করেছেন, এত কলঙ্কিত তাকে করেছেন, তার যথার্থ পরিচয় এই ইতিহাসবিদেরা তুলে নিয়ে এসেছেন এবং এনে এত চমৎকারভাবে তারকে প্রতিষ্ঠা করেছেন এক একটা ছেদন করে। এবং সেখানে আচার্য যদুনাথের এই জায়গাটা আমাদের মানে বারবার বলতে হবে। তিনি কি অপূর্বভাবেই না বলেছেন যে শশাঙ্কের মহারাজ বাংলার স্বাধীন নৃপতি সার্বভৌম রাজা শশাঙ্কের রাজদণ্ড যতদিন জাগ্রত ছিল ততদিন এই বিস্তীর্ণ পূর্ব ভারতের ভূখণ্ডের মধ্যে সত্যযুগ বর্তমান ছিল। যেদিন তিনি মারা যান তার দণ্ডের ঔজ্জ্বল্য যখন হীন প্রাপ্ত হলো, এই সমগ্র অঞ্চল যেন কালিমায় লিপ্ত হয়ে গেল। এটি আমাদেরকে বুঝতে হবে। ভারতবর্ষে বাঙালির ইতিহাস কতভাবেই না ঢাকা পড়েছে, অর্থাৎ পূর্ব ভারতের ইতিহাস, বাঙালির নয়, পূর্ব ভারতের ইতিহাস কতবার হারিয়ে গেছে, কালিমা লিপ্ত হয়েছে, ঈর্ষা বিদ্বেষের দ্বারা তাকে বিকৃত করা হয়েছে। সেটা হবে পরবর্তী সময়ে মোগল ইসলামেরা এসেছে, তারপরে ইংরেজরা এসেছে, কারো এই দায় ছিল না এই পূর্ব ভারতের এই প্রকৃত ইতিহাসকে, এই উজ্জ্বল অধ্যায়কে তুলে ধরা। তাদের কোনো দায় ছিল না, তারা করেননি। আমরা এই সমস্ত ইতিহাসবিদদের কাছে এবং ইউরোপীয় দু চারজন ইতিহাসবিদ যাদের কথা আমরা বলবো, আলাদা করে আমাদের বলতেই হবে পরবর্তী কোনো আলোচনায়, তাদের কাছে এই পূর্ব ভারতের মানুষেরা আমরা সত্যি কৃতজ্ঞ। তারা আমাদের যথার্থ পরিচয়কে সঠিকভাবে তুলে ধরতে পেরেছে। শশাঙ্কের ইতিহাসের মধ্যে দিয়ে ভারতবর্ষের এই সময়ের একটা ইতিহাস, একটা উজ্জ্বল ইতিহাস, পূর্ব ভারত তথা বাঙালির উজ্জ্বল ইতিহাসের পরিচয় আমরা লাভ করলাম।